গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে। জামিন আবেদন হাজিরা কেন্দ্র করে আদালতের নিরাপত্তা জোরদার। তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল দলীয় উপদেষ্টাদেরও সরিয়ে দেওয়ার দাবি। সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। রাজধানীতে বাড়ছে নতুন চাঁদাবাজি চক্রের দৌরাত্ম্য। প্রধান টার্গেট গাড়ির শোরুম। টাকা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। নিষেধাজ্ঞা অমান্য করেই উপকূলে চলছে ইলিশ নিধন। অভিযানের তোয়াক্কা না করে ফেলা হচ্ছে জাল। আগের চেয়ে বেপরোয়া জেলেরা, বলছে মৎস্য অধিদপ্তর। এবং রেগুলেটরের প্রভাবে নাটোরে অস্তিত্ব সংকটে একের পর এক নদী। নষ্ট হচ্ছে স্বাভাবিক গতিপথ। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 15 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে তাদেরকে আনা হয়। এ সময় হাইকোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি হবে। গত 8 অক্টোবর গুমের 2 মামলাসহ 3 মামলায় শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের 25 জনই সেনা সদস্য। এরপর গেল 11 অক্টোবর এদের মধ্যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে তোলার তারিখ ধার্য করা হয় 22 অক্টোবর। এরই পরিপ্রেক্ষিতে আজ হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ইতোমধ্যে ট্রাইব্যুনালে তাদের জামিন আবেদন করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এর মধ্যে জামিন আবেদন করেছেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কয়টা নাগাদ আদালতে হাজির করা হবে, আর জামিন আবেদনে কি বলছেন তারা? আমি যে বিষয়টি আসলে একটু উল্লেখ করতে চাই, আজকে ভোরবেলা থেকেই কিন্তু হাইকোর্ট এলাকাতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আগে থেকেই ট্রাইব্যুনাল কর্তৃক একটি ডেট ধার্য করা ছিল যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে তাদের সবশেষ 22 অক্টোবরের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির হতে হবে, এমন একটি ডেট ধার্য করা কিন্তু হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা জানি যে অভিযুক্ত যে 25 সেনা কর্মকর্তা রয়েছে তার মধ্যে কিন্তু 25 সেনা কর্মকর্তাকে গেল 11 অক্টোবর সেনাবাহিনী হেফাজতে নেয়। এরপর কিন্তু যে সময়গুলো যাচ্ছিল তাদের কবে হাইকোর্টে বা ট্রাইব্যুনালে হাজির করা হবে তা নিয়ে কিন্তু অনেক কানাঘুষা আমরা শুনেছি, আলোচনা সমালোচনা শুনেছি, এবং শেষ আজকে কিন্তু তাদেরকে হাজির করা হলো। এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে তাদের জামিন আবেদন সহ 3টি আবেদন আরও করা হয়েছে, সেই সম্পর্কে আমরা জেনে আরও বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো। তবে যে প্রশ্নটি করেছেন যে কখন নাগাদ আসলে তাদের এই শুনানি শুরু হবে, আমরা জানতে পেরেছি যে সকাল 9টা নাগাদই এই শুনানি শুরু হওয়ার কথা। এখন পরবর্তী যদি সেটা শুরু হয় সেটা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এই 15 সেনা কর্মকর্তাকে কিন্তু শেখ হাসিনার আমলে যে গুম এবং খুন হয়েছে তার 2টি মামলা কিন্তু হয়েছে, এবং সেই গুমের মামলায় কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছিল পুলিশ, এবং তাদেরকে কিন্তু আজকে এখানে হাজির করা হয়। তাছাড়া যে বাকিরা রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু পলাতক রয়েছেন, এবং শেখ হাসিনাও কিন্তু এখানে যে গুমের 2টি মামলা রয়েছে, এবং সাথে আরেকটি মামলা রয়েছে যেখানে জুলাই আগস্টে যে হত্যাগুলো করা হয়েছে সেই হত্যা মামলায়
শেখ হাসিনার নাম রয়েছে। এই তিনটি মামলার ভিতরে দুটোতেই কিন্তু শেখ হাসিনার নাম রয়েছে, কিন্তু শেখ হাসিনা যেহেতু এই মুহূর্তে পলাতক রয়েছেন সে কারণে আসলে তাকে তো আর ট্রাইব্যুনালে হাজির করা যাচ্ছে না। তবে আজকের মধ্যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তারা যদি উপস্থিত না হন, এরপরে কিন্তু সেটা গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আত্মসমর্পণের জন্য বলা হবে আইনি প্রক্রিয়া অনুযায়ী। এই বিষয়টি হচ্ছে উল্লেখযোগ্য। এবং আরেকটি বিষয় যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এই গুমের মামলার যে আসামিরা রয়েছেন তাদেরকে তো আজকে উপস্থিত করানো হয়েছে এবং 9টা নাগাদ সে শুনানি অনুষ্ঠিত হবে। কিন্তু এরপর কিন্তু আজকে শেখ হাসিনার যে মামলাটি চলছে, মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার শুনানি যুক্তিতর্ক আসামি পক্ষের কিন্তু আজকে শুরু হওয়ার কথা রয়েছে 12টা থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তৌহিদুল তারিক। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানালো বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। তিনি বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদেরকেও সরিয়ে দিতে হবে। এদিকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষ থাকায় তার সরকারের দায়িত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করে। ঘড়ির কাঁটায় তখন সময় সন্ধ্যা 5:55। 4 দিন আগে যখন জুলাই সনদে সই হয়, আর যাকে বলা হচ্ছিল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে প্রবেশের প্রধানতম দরজা, এরপরও বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতিতে নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি প্রকাশ পেতে থাকে। প্রধান উপদেষ্টার সাথে আজকের এই বৈঠকে তাই আলোচনার শীর্ষে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার সাথে আলাপ প্রসঙ্গে সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানানোর কথা বলেন তিনি। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচিবালয় ও জেলা প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের কথা বলেন মির্জা ফখরুল। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। বৈঠকে বিএনপিকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন একটি মহা আয়োজন, যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ব্যক্তিদের বেছে নেওয়া হবে। নির্বাচনকালীন প্রশাসনের যাবতীয় রদবদল নিজের তত্ত্বাবধানে করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের নারী ও ইসলাম বিদ্বেষী মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। বুয়েটের ত্রিপলি 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় দীর্ঘদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকলি সার্ভিস 923 ছদ্মনাম ব্যবহার করে নারী বিদ্বেষ, ইসলাম ধর্ম বিদ্বেষ প্রচার করে আসছিল, এমন অভিযোগ ওঠে সহপাঠীদের কাছ থেকে। সাম্প্রতিক এক পোস্টে মুসলিম নারীদের পর্দা বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শ্রীশান্ত। পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর পোস্ট দিয়ে ছড়ানো হয় উস্কানিমূলক বক্তব্য। ফেসবুক প্রোফাইল ও মোবাইল ফোনে এসব আপত্তিকর মন্তব্যের প্রমাণ পাওয়ার পর ঘটনাটি জানানো হয় প্রশাসনকে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের ই বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়
আইডি 2106169 এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হবে। ককটেল হামলার ধোঁয়ার পেছনে লুকিয়ে আছে রাজধানীর নতুন এক সন্ত্রাসী অর্থনীতি, যেখানে চাঁদা না দিলে বিস্ফোরণের মতো ঘটনার শিকার হচ্ছে কোটি টাকার ব্যবসা। আর এই চক্রের মূল নিয়ন্ত্রকরা দেশের বাইরে বসে যেমন পরিচালনা করছে ভয়, তেমনি দেশের ভেতরে তাদের ছায়া ছড়াচ্ছে রাজনীতি ও প্রশাসনের গাফিলতিতে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ঢাকা মেট্রো ল 18-11-46 পেছনে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশ ক্যাম ফুটেজে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। বাইকে থাকা দুজন কালো শার্ট পরা ব্যক্তি কিছু একটা ছুঁড়ে মারছেন গাড়ির শোরুমের দিকে। মুহূর্তেই বিস্ফোরণ, শোরুমের কাচের দেয়াল ভেঙে ধসে পড়ে কোটি কোটি টাকার দামি গাড়ির উপর। ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত গাড়ির শোরুমগুলোকে টার্গেট করা হচ্ছে। এ সময় অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই টার্গেট করা হচ্ছে। শুধু হামলাই নয়, হুমকি আসছে মেরে ফেলারও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী আমাদের জানান, তার শোরুমে এর আগেও 2 বার হামলা চালিয়েছে চাঁদাবাজ চক্র। এছাড়া এখনও ফোন আসছে আমাদের কন্টিনিউয়াসলি। এই হামলার পরে হামলার এসেছে আমাদের কাছে। 10 লাখ টাকা আগে চাওয়া হয়েছিল, এখন বলেছে 10 লাখ টাকায় হবে না, এখন জানের জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হামলার পরই আমাদেরকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে এরপরে আরও বড় হামলা হবে। আর হামলার পর শুরু হয় ভয় দেখানোর বার্তা। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে মেসেজ, দাবি করা হয় টাকা। আশেপাশের শোরুমগুলোতেও ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তারা। কি কাজ কিছুক্ষণ আগে কেমন লাগলো বেগরের ভিতরে? আপনারা কি ঝামেলা শেষ করবেন না আমি কন্টিনিউ ঝামেলা চালাই যাব? তুমি জানো না তোমার বড় ভাই থেকে যাই না, নাইলে আগামী সপ্তাহে এবার বসকাই দিব। এবার 3 গুলি করাম 10 রাউন্ড। ভেজালটা তো হইতো না। লাস্ট টাইম আমি যখন বলছি 10 লাখ টাকা পেমেন্ট পাঠায় দাও, তখন পাঠায় দিলে তো আজকে হইতো না। এই যে ভাই সোজা কথা, আপনার 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা লাগবে, এটা সোজা কথা বললেই হইতো। অনুসন্ধানে উঠে এসেছে অভিযোগকারীর কাছ থেকে চাঁদা দাবি করা ব্যক্তির নাম তান কাশেম ভূঁইয়া, একসময় যুবলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকার আমলে ছিলেন বিভিন্ন মিছিল ও সমাবেশের সামনের সারিতে। কিন্তু এখন তার অবস্থান লন্ডনে। সেখান থেকেই এই চাঁদাবাজি চক্র পরিচালনা হচ্ছে। ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় অভিযুক্ত যুবলীগ নেতা তান কাশেম ভূঁইয়াকে। তবে চাঁদাবাজির সাথে জড়িত কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। কোন জায়গায় চাঁদা হয়েছে, কি হয়েছে না হয়েছে আলাপ করব না, 2 ঘন্টা একটু বিজি আছি। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কিছু প্রভাবশালী সদস্য এই চাঁদাবাজি চক্রের সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। অভিযোগ উঠেছে, প্রশাসনিক শিথিলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনও সক্রিয়। দেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের সংগঠন বারবিটার সভাপতি আব্দুল হক জানান, এত বড় পরিসরে চাঁদাবাজির ঘটনা এর আগে ঘটেনি। মামলা করার সাহসও পাচ্ছেন না ব্যবসায়ীরা। চলতি মাসের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগ করতে এক সময়, এবং এখন তার ওই পরিচয়ও সে দেয়, পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। যে লোক এটা অর্গানাইজ করছে, এখানে কোনো কানেকশন থেকে থাকতে পারে। কালো টাকাও এইসব ব্যবসা এসছে। খুব অবাক হবার, বেশি অবাক হব না যদি আমাদের এখানে কেউ এরকম এসে থাকে, তার সাথে সংযোগ আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা হয়তো তাকে সহযোগিতা করছে। ভাটারা থানার অপারেশন পুলিশ পরিদর্শক জানান, মামলা করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাথমিক জিডির ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং আমরা এখনো তদন্তাধীন আছি। আমরা তদন্ত করে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত, এবং বিদেশি যে নাম্বার থেকে কল দিয়ে এভাবে চাঁদা দাবি করতেছে, যদিও এখনো পর্যন্ত চাঁদা তারা প্রদান করেনি, চাঁদা দাবি করতেছে। এই দাবির বিষয়ে আমরা এই কমপ্লেনটা নিয়ে কাজ করতেছি। বর্তমানে দেশে নতুন ও রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ির বাজার 30,000 কোটি টাকার বেশি। এর মধ্যে 70 থেকে 75% রিকন্ডিশন গাড়ির দখলে। একদিকে আতঙ্ক, রাতে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণ, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম এখনও কাগজে কলমে আটকা। গাড়ি ব্যবসায়ীরা বলছেন, তাদের ভিতর থেকে যদি এই ভয় না দূর হয়, তবে শুধু গাড়ি ব্যবসায়ী বন্ধ হবে না,
বন্ধ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় রাজস্বের চাকাও। তারা দাবি করছেন এই চাঁদাবাজরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে আগামী মাস থেকে টোটাল শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। শারিয়া সামান পুলক, এখন ঢাকা। নিষেধাজ্ঞা চলাকালীন বরিশাল সহ গোটা উপকূলীয় এলাকার নদ নদীতে জাল ফেলে দেদারসি মাছ শিকার করছেন জেলেরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মৎস্য অধিদপ্তরকে ফাঁকি দিয়ে ধরা হচ্ছে ইলিশ। নিষিদ্ধ সময় মাছ শিকারী এসব জেলেরা এবার যে কোনো সময়ের চেয়ে মারমুখী বলে জানান মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে যে কোনো মূল্যে প্রজনন মৌসুম সফল করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। কীর্তনখোলা, আড়িয়ালখা, মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, সুগন্ধা, পায়রা কিংবা বলেশ্বর নদী সব জায়গায় মিলবে প্রায় একই চিত্র। ছোট ছোট নৌকায় শক্তিশালী ইঞ্জিন লাগিয়ে নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরছেন জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে খুব একটা কাজে আসছে না নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তর সহ প্রশাসনের তৎপরতা। নদী আর সাগরে প্রতিদিনই অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান জেলেরা। অনেক সময় ধাওয়া করে আটক করা হয় জাল ও মাছ, এমনকি কিছু ক্ষেত্রে ঘটে পাল্টা হামলার ঘটনা। মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে জেলেরা অসহযোগিতা ও মারমুখী আচরণ করছেন। টুকটাক লাঠিসোঁটা আছে, কারো কারো সে পিকেট আছে, পাথরের টুকরো আছে, যেটা আমাদের বেশ কয়েকটা টিমকে এবার এরকম একটা বিরূপ পরিবেশের মুখোমুখি হতে হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদের যে আচরণ দেখা গিয়েছে এটা খুব অ্যালার্মিং। তো সেই হিসেবে যাদের ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। গতবারের মতো আমরা শক্ত অবস্থান থেকেই জনগণকে সাথে নিয়ে যারা একটু ঝামেলা করতে চায় তাদেরকে কিছু বুঝিয়ে না কিছু আইনের মধ্যে ফেলে আমরা অভিযান সফল করব। মাইলিশের প্রজনন নির্বিঘ্নের বিষয়টি অনেকটাই নির্ভর করে জেলেদের ব্যবহৃত জালের উপর। চরঘেরা, বেহুন্দি সহ বিভিন্ন জালের কারণে ব্যাহত হয় প্রজনন, যার ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীও। নদীর চারপাশে যারা বসবাস করে তারাই সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ করতে হবে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, তবেই না তারাও সরাসরি সুফল পাবে, পক্ষান্তরে গ্রস লেভেলে রাষ্ট্রীয়ভাবে আমরা এর একটা ভালো সুফল পাব। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে মাইলিক সংরক্ষণ অভিযান 2025 সাফল্যমণ্ডিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অক্টোবর-নভেম্বর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ভরা পূর্ণিমা এবং অমাবস্যার সময় ঝাঁকে ঝাঁকে মাইলিশ ডিম পাড়ার জন্য সাগর থেকে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন নদ নদীর মিঠা পানিতে আসে। বিশ্বের 11টি ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বপ্রথমে। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন হয়েছিল 5.29 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের শতকরা 11%। জিডিপিতে ইলিশের অবদান শতকরা প্রায় 1%। ইলিশের উৎপাদন ধরে রাখতে অথবা উৎপাদন বাড়াতে হলে প্রজনন মৌসুম সফল করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সুনামগঞ্জের বাজারে কমেছে মাছের সরবরাহ, ফলে বাড়তে শুরু করেছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে ওয়েজখালী মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি আর মাছের দরদাম নিয়ে জানাবেন। মাছের বাজারগুলো আসলে মাছের একটি সংকট তৈরি হয়েছে, বিশেষ করে চাষের মাছ থেকে শুরু করে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো চরম সংকট, পাশাপাশি দামটাও কিন্তু অনেকটা বেশি। তার কারণ হিসেবে যদি বলি সেগুলো চরম সংকট, পাশাপাশি দামটাও কিন্তু অনেকটা বেশি। তার কারণ হিসেবে যদি বলি যে এখানকার যে মাছের খামারিরা রয়েছেন তারা যদি বলছেন যে প্রতি বছরই কিন্তু আসলে বন্যায় এই অঞ্চলের খামার থেকে আসলে পুকুর
করে, যার ফলে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতি বছর তাদের সহায়তার কথা দেওয়ার কথা থাকলেও কিন্তু আসলে তারা আসলে সেটি পান না। যার ফলে আমরা দেখেছি চলতি বছরও কিন্তু কয়েক দফা বন্যা পরিস্থিতির সংখ্যা ছিল এই জেলা, যার ফলে কিন্তু এখানকার খামারিরা কিন্তু সেই বন্যা আতঙ্কে কিন্তু তাদের পুকুরের যে মাছগুলো রয়েছে সেটি কিন্তু আসলে কম দামে এখানকার বাজারগুলোতে আসলে বিক্রি করেন। যার ফলে কিন্তু আসলে যেহেতু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু আসলে এই জেলা মাছের যে সংকট সেটি কিন্তু আসলে ইতিমধ্যে তৈরি হয়েছে, যেহেতু আগে মাছগুলো আসলে পুকুরের মাছ এখানকার খামারিরা বিক্রি করে ফেলছেন। যার ফলে তবে এখানকার আড়তদাররা কিন্তু সেই সংকট কাটিয়ে উঠতে কিন্তু যশোর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে মাছ কিন্তু তারা গাড়ি পথে কিন্তু আসলে এই বাজারগুলোতে নিয়ে আসছেন। পাশাপাশি এই যে মাছ বাজার আসার পরে কিন্তু তাদের যে পরিবহন খরচটা রেখেই কিন্তু তারা মূলত এই মাছটা খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে আসলে বিক্রি করছেন। তারা কিন্তু আসলে এখান থেকে মাছটি নিয়ে গিয়ে কিন্তু আসলে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে যে শহরে যে হাট বাজারগুলো রয়েছে সেখানে আসলে মাছগুলো বিক্রি করছেন। তবে আমরা সকাল থেকে কিন্তু পৌর শহরের এই যে ওয়াজগালি মাছের বাজার, পৌর কিচেন মার্কেট সহ বেশ কয়েকটি বাজার কিন্তু আমরা আসলে ঘুরেছি। আমরা মাছের দাম সম্পর্কে যদি বলি, অন্যান্য সময় থেকে কিন্তু এই সময়টা একদিকে যেমন মাছের সংকট তৈরি হয়েছে, অন্যদিকে কিন্তু মাছের দামটা আসলে অনেকটাই বেশি। বিশেষ করে পাঙ্গাস প্রতি কেজি কিন্তু আসলে 180 টাকা, তেলাপিয়া 190 টাকা। অন্যান্য যে মাছ রয়েছে কার্পু যদি বলি সাথে 220 থেকে 230 টাকা। কাশকাপ যে মাছ রয়েছে কার্পু যদি বলি সাথে 220 থেকে 230 টাকা। কাশকাপ 230 থেকে 250 টাকা। আর রুই যদি বলি সেটা কিন্তু 250 থেকে 280 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। যার ফলে কিন্তু আমরা দেখেছি যে পাঙ্গাস কিংবা তেলাপিয়া ছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে সেটি সবগুলো কিন্তু আসলে 200 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে দেশীয় মাছের সংকট কিন্তু বছর জুড়ে এই বাজারগুলোতে রয়েছে। স্বল্প পরিমাণ যে দেশীয় মাছ বাজারগুলোতে আসলে উঠে সেটি কিন্তু আসলে দামটা অনেকটাই বেশি। বিশেষ করে আমরা বোয়ালের কেজি যদি বলি সেটি কিন্তু আসলে প্রায় 900 থেকে 1000 টাকা সহ অন্যান্য দেশীয় মাছ। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মাছ পর্যায়ে যে মাছগুলো বাজারে উঠলেই কিন্তু এই সংকটের নিরসন হয়। সুনামগঞ্জ থেকে মাছের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন লিপসন আহমেদ। পানি উন্নয়ন বোর্ডের রেগুলেটরের প্রভাবে উত্তরের জেলা নাটোরের তিলে তিলে মানচিত্র থেকে উঠে যাচ্ছে নদীর রেখাচিত্র। পানি নিয়ন্ত্রণের নামে মরাক খালেও বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। সব মিলিয়ে যেন নদী মারার আয়োজনে জোরে সোরে। মাহবুব হোসেনের প্রতিবেদন, বিস্তারিত ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকা একসময়ের খরস্রোতা নারদ নদকে সংকুচিত করে বসানো হয় 2 কপাটের এই রেগুলেটর। উদ্দেশ্য নারদের পানি নিয়ন্ত্রণ করা। তবে হয়েছে উল্টোটা, নদীর দুপার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সুইচ গেটটা দিয়ে নদীর আরো গলা চেপে মেরে ফেলছে। নদী ছিল বড়, হয়ে গেছে ছোট। এটা দেওয়ার পর থেকে তো কোনো কাজ করেনি, গেট কোনোদিন বসায়নি, গেট কোনোদিন তুলেনি, যেভাবে থুয়ে গেছে ওইভাবেই আছে। লাভ হলো কি সুইচ গেটের? নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী গোদাই নদীর চিত্র এটি। নদীর পানি প্রবাহ না থাকলেও পানি উন্নয়ন বোর্ড রেগুলেটর দিয়ে এখনও নিয়ন্ত্রণ করছে পানি। ফলে নদীর দুপারে জমেছে কচুরিপানা। দেখে বোঝার উপায় নেই এটি নদী না ডোবা। এই তো গেল পুরাতন রেগুলেটরের আদ্যপান্ত। এবার কামারদিয়া রাজাপুর ছোট এই খালে বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। এতে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ব্যয় করবে অন্তত 3 কোটি টাকা। যেখানে পানি থাকে না সেখানে পানি সংরক্ষণে মরাখালে কেন এমন আয়োজন, সেই প্রশ্ন স্থানীয়দের। মোটামুটি 22টা বিলের পানি নামে নদীতে, তাহলে মোটামুটি ধরেন অনেক বিল মায়ের দাবি। সামনে যতটুকু নদী বাঁধছে পিছনে অতটুকুই বাঁধা উচিত, না বাঁধলে পিছনে ভেঙে যাবে। যতটুকু পানির প্রয়োজন আমাদের বিলের, ততখানি পানি রাখার প্রয়োজন মতো করে আমরা এখানে আটকাবো, না হলে ততদিন আটকানো চলবে না, খোলাই থাকবে, পানি চলে যাবে। তবে নদীর পানি প্রবাহের গতিধারায় এসব রেগুলেটরের প্রয়োজনীয়তা থাকলেও যেখানে নদী বাঁচতে পারছে না সেখানে নতুন পুরাতন রেগুলেটর কতটা দরকার, এমন প্রশ্ন পরিবেশবিদদের। সুইচ গেটগুলো যেখানে প্রয়োজন নাই অপসারণ করব, কারণ সুইচ গেটগুলো তো আমাদের কোনো কাজে লাগছে না, সুইচ গেটগুলো অপসারণ করব। আর নতুন করে সুইচ গেটের যদি কথা বলে সেখানে আমি বলবো সুইচ গেটগুলো মনে হয় না আমাদের আর প্রয়োজন আছে, কারণ আমাদের নদীতে পানি নাই, নদীর সেই নাব্যতা নাই। তবে এরই মধ্যে বড়াল নদী থেকে রেগুলেটর সরানোর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তাছাড়া সম্ভাব্যতা যাচাই করে অপ্রয়োজনীয় রেগুলেটর সরানোর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন রেগুলেটর সমূহ এগুলি বিভিন্ন সময় এবং অনেক পূর্বেই নির্মিত, এবং এই রেগুলেটরগুলির মধ্যে
কোনগুলির রিমডেলিং প্রয়োজন অথবা রিপেয়ার প্রয়োজন বা কোনটির প্রয়োজনীয়তা আছে বা নাই, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি স্টাডি হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্পেশাল রেগুলেটর নিয়েও স্টাডি বা এরকম কাজ করা হচ্ছে। তো এই রিপোর্টগুলোর প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হবে। নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি যেখানে সেখানে রেগুলেটর নির্মাণ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। মাহবুব হোসেন, এখন নাটক। সড়ক মহাসড়কে ঘুরছে চাকা, যে চাকা সচল রাখে দেশের অর্থনীতি ও যোগাযোগের প্রাণ প্রবাহ, অথচ সেই চাকাই কেড়ে নিচ্ছে অগণিত প্রাণ। গেল ৯ মাসে কেবল ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই 465 দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের, আহত হয়েছেন 509 জন। 84টি অপরিকল্পিত ইউটার্ন বেশিরভাগই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অসাবধানতা, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে চলাচল আর প্রশাসনের দুর্বল নজরদারিকেই দুষছেন সংশ্লিষ্টরা। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফোরকান আহমেদ। গেল 22 আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের ইউটার্নে কন্টেনারের নিচে চাপা পড়ে নিহত হয় এক পরিবারের 4 জন, যাতে নিঃস্ব হয় পরিবার। দুর্ঘটনার পর চালক আটক হলেও স্বজনদের আকুতি আর কোনো পরিবারে যেন এমন কালো ছায়া নেমে না আসে। ভাই হারাইছি, বাতিজা হারাইছি, বাবি হারাইছি, সবাই তো হারাইলাম। বংশ পুরা ফ্যামিলিটাই শেষ, পুরা ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। এইভাবে জানি ভবিষ্যতে জানি এইভাবে কোনো আর কোনো কেউ ছেলে না হারাক, কেউ ভাই না হারাক। যে দুর্ঘটনাগুলো ঘটছে অহরহ আমাদের, আমরা হচ্ছে যদিও সমাজসেবক, কিন্তু পরিবহনটা তো আমাদের হাতে না। এই নিরাপত্তাটা যেন সরকার একটু কড়াকড়িভাবে নেয়, এটা আমার একটা জোর দাবি। আলোচিত এই দুর্ঘটনা ছাড়াও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য মতে গেল 9 মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই 465টি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে 284 জনের, আহত হয়েছেন 509 জন আর পঙ্গুত্ব বরণ করেছেন বহু চালক ও যাত্রী। আর পুরো রিজিয়নে 842 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 525 জন। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ছুটে চলে বন্দর থেকে রাজধানীতে। 2 লেন থেকে 15 বছর আগে মহাসড়কটি 4 লেনে উন্নীত হলেও বাড়েনি নিরাপত্তা। কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ, যাতে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কুমিল্লার 104 কিলোমিটার অংশে রয়েছে 84টি ইউটার্ন। সড়ক বিভাগের অপরিকল্পিত এসব ইউটার্নের বেশিরভাগ এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে, যার জন্য দায়ী করা হচ্ছে উল্টো পথে যান ও নিষিদ্ধ 3 হুইলারের দৌরাত্ম্যকে। এদিকে নিরাপদে সড়ক পারাপারের জন্য 55টি ফুটওভার ব্রিজ থাকলেও বেশিরভাগই ব্যবহারহীন। সড়কের বিভিন্ন অংশ দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন চলাচলকারীরা। এছাড়া যানবাহনের বেপরোয়া গতি, নিদ্রা চোখে গাড়ি চালানো, ফিটনেসবিহীন পরিবহন ও সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বল নজরদারিতে অনিরাপদ হয়ে উঠছে সড়ক। সরকারের যে নির্দেশনা আছে বা ফুটওভারগুলো দিয়েছে, এগুলো যদি আমরা যাতায়াত করতাম তাহলে দুর্ঘটনা হতো না। আমার তো ওভারব্রিজে উঠতে কষ্ট হয়, এই জন্য উঠতে পারতেছি না। তো দুর্ঘটনা যদি মারা যান তাহলে দায় দিব কাকে? আল্লাহ রাতে। নিরাপদ সড়কের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে, এখন করার পরে জনসচেতনতার অভাব। এখানে উল্টা অটো, সিএনজি হইতে আরম্ভ করে সব গাড়ি উল্টা পাল্টা যায়। আমরা তো পেটে দেয় পুলিশের ভয়ে মানে ফাঁকে ফাঁকে চালাই আর কি। এই উঠান ঘুরতে হলে মনে করেন মিনিমাম 2 কিলোমিটার ঘুরে লাগবে। বেশিরভাগ গাড়ি, শুধু আমি না, বেশিরভাগ গাড়ি মনে করেন সিএনজি, অটো রিক্সা সবাই দিক দিয়ে রং সাইডে ঢুকে যায়। আমরা প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণ যাচ্ছে, প্রতিনিয়ত এখানে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, একটা ইউলুপ করবে এবং 3টা আন্ডারপাস করবে। নানাবিধ প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইউলুপের কাজগুলো আর হচ্ছে না এবং আন্ডারপাসের কাজও থেমে গেছে। হাইওয়ে পুলিশ বলছে অসচেতনতা, উল্টো পথে গাড়ি চলাচল, 3 চাকার যান এবং ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। আইন প্রয়োগ করেও অনিয়ম ঠেকানো যাচ্ছে না বলছেন তারা। পার্টিকুলার একটা দিবস নিরাপদ হবে ঠিক আছে, বাট আমরা চাই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নিরাপদ থাক। সড়ক অবকাঠামো সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, অবশ্যই এটা অন্যতম কারণ। তো আমরা আরও যে 10-12টা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করতে হবে।
রোডস অ্যান্ড হাইওয়ে তাদের অবকাঠামোগত যেই চেঞ্জ সেগুলো করার জন্য, যেমন গত সপ্তাহে মিটিং ছিল, ওইখানেও আলোচনা হয়েছে, তারা সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে। বিআরটিএ বলছে সড়ক নিরাপত্তা বাড়াতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া গেল 1 বছরে 567 মামলার পাশাপাশি আদায় করা হয়েছে 1,35,00,000 টাকা জরিমানা। মোবাইল কোর্ট তো প্রতিনিয়ত প্রতি মাসে মোবাইল কোর্ট হয় আমাদের, এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট হয়। রেভিনিউ আদায়ের পাশাপাশি যে আমরা কার্যক্রম গ্রহণ করছি, যে প্রশিক্ষিত চালক তৈরি করার ক্ষেত্রে আমরা নবায়নের সময় যে একটা পুরো দিন প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের, এই প্রশিক্ষণটা দিয়ে কিন্তু যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করছে আমার মনে হয় তারা মোটিভেশন হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সড়ক নিরাপত্তার জন্য মাদ্রাসা, স্কুল, প্রত্যেকটা জেলায় 5টি করে স্কুল নির্ধারণ করা হয়েছে, যে প্রত্যেক স্কুলে আমরা যাব, যে সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরব। প্রতি বছর 22 অক্টোবর আসে সড়ক নিরাপত্তা দিবস, কিন্তু প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে যায় এর বাস্তব প্রভাব। কতটুকু দায় নিচ্ছে সড়ক বিভাগ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ? এবার সড়ক নিরাপত্তা দিবসের প্রতিশ্রুতি যেন না থাকে শুধু ক্যালেন্ডারের পাতায়, বরং বাঁচিয়ে রাখুক প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারের স্বপ্নকে। সেই প্রত্যাশা সবার। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দীর্ঘদিন ধরে কক্সবাজারের খুরুশকুল ভারুয়াখালী সেতু নিয়ে আশা ছিল দুই পাড়ের লক্ষাধিক মানুষের। সেতুটি হলে মাত্র 9 কিলোমিটার পথে পৌঁছানো যাবে শহরে, কিন্তু কাজ শুরুর প্রায় 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। মেয়াদ বাড়িয়েছে বারবার, কিন্তু কাজের কোনো গতি নেই। ফলে প্রতিদিনই ছোট খেয়া নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন স্থানীয়রা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নকে আলাদা করেছে জোয়ারি খাল। খালের ওপর সেতু না থাকায় ছোট খেয়া নৌকায় যাতায়াতের একমাত্র ভরসা। অথচ শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরের এই পথ ঘুরে যেতে হয় 36 কিলোমিটার। তাই এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি সেতু। 2017 সালে একনেকে অনুমোদন পায় 392 মিটার দীর্ঘ ভারুয়াখালী খুরুশকুল সেতু প্রকল্প। 2 দফা দরপত্র আহ্বানের পর 2021 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন ও MA জাহের লিমিটেড। চুক্তি অনুযায়ী 36 কোটি 28 লাখ টাকায় 2023 সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে 2 দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। গ্রামে আসতে চাই, আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, 2-3টা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। অথচ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের সাথে প্রায় 17 কিলোমিটার রাস্তা কমে যাবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করব আমাদের এই সেতুটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। এখন বর্ষা হলে তো একদম যাওয়া যায় না, আর ফানিস্ট্রা থেকে যাওয়ার জন্য প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ কোনো নিরাপত্তা নাই। খুরুশকুল আর ভারুয়াখালী মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বলেন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বলেন, সবকিছু কানে আছে। LGED বলছে সেতুর 13টি স্প্যানের মধ্যে 8টি স্থাপন সম্পন্ন হয়েছে। তবে মূল খালের উপর এখনও কাজ শুরু হয়নি। কাজের ধীরগতিতে হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরাও। সারাটা দিন মানে বছরকে বছর 3-4 জন লোক দিয়ে কাজ করে, এত বড় একটা ব্রিজে 5-6 জন লোক দিয়ে কাজ করা এটা কি সম্ভব? কোনোদিন ওনাকে সাবসিস্টি করে দ্রুত কাজ করার জন্য তাদের তাগিদ দেওয়া হোক, অন্যথায় তাকে বাতিল করে নতুনভাবে কি টেন্ডার দিয়ে কাজটা যত দ্রুত হয়, সুন্দরভাবে হয়, এটাই হলো আমার প্রত্যাশা। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় সেতুর একাংশে কাজ করছে মাত্র 4 জন শ্রমিক। নির্মাণের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হচ্ছে আসলে 7 বছর ধরে এটা বন্ধ করে না আগে। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কুমিল্লা 5 আসনের সাবেক MP MA জাহের আত্মগোপনে যাওয়ার পর থেকেই প্রকল্পে স্থবিরতা নেমে এসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জমি অধিগ্রহণের জটিলতাও। তো এ বিষয়ে ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে, তো উনি পর্যাপ্ত লোকবল নিয়োগ করবে বলে আশ্বস্ত করছে এই স্ল্যাবটা কাস্টিংয়ের পরে, যেহেতু ওইগুলো পিসি গার্ডার আমার, তো ওটার জন্য আবার এক্সপার্ট অন্য গ্রুপ নিয়ে আসতে হবে। তো সেই অনুযায়ী তারা কাজটা, যে প্ল্যান আমার কাছে দাখিল করছে সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে আগামী জুনের মধ্যে আমরা অবকাঠামোর কাজ শেষ করতে পারি।
ভারোয়াকালী খুরুশকুল সেতু এখন শুধু একটি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে বিচ্ছিন্ন মানুষের একমাত্র ভরসা। দ্রুত নির্মাণ কাজ শেষ করার মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান হোক, এমনই প্রত্যাশা এই জনপদের মানুষের। মনতোষবেদজ্ঞ এখন কক্সবাজার। আবহাওয়া পরিবর্তনের ফলে মেহেরপুরের হাসপাতালে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগী। এতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, হাসপাতালে চিকিৎসা পেতে রোগীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা জানাবেন, আর একই সঙ্গে জানাবেন চিকিৎসকরা কি বলছেন। স্বামী, প্রথমে আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু ইতিমধ্যে শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, যার ফলে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যে সমস্ত রোগগুলো হয় সেগুলোর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুরের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিছুদিন আগেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 থেকে 30 ডিগ্রি এর মধ্যে, যেটি কমতে কমতে কিন্তু এখন 20-এর কাছে চলে এসেছে। যার ফলে কখনো গরম পড়ছে, কখনো শীত পড়ছে, কখনো আবার অতিরিক্ত শীত পড়ছে। এর ফলে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দানা বাঁধছে। বিশেষ করে আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া থেকে শুরু করে এই ধরনের রোগগুলোর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে প্রায় 5 শতাধিক রোগী। তবে সবচেয়ে বেশি চাপ রয়েছে শিশু ওয়ার্ডে। আমি শিশু ওয়ার্ডে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শিশু ওয়ার্ডের 40টা সিটের বিপরীতে কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে 75 থেকে 80 জন শিশু। এছাড়াও কিন্তু আউটডোরেও শতাধিক শিশুরা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছে, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত যে সমস্ত রোগ সেই সমস্ত রোগের চিকিৎসা নিচ্ছে। আমি আরেকটি বিষয় নিশ্চিত করেছে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, গেল এক সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতালে শুধুমাত্র শিশু ওয়ার্ডেই কিন্তু চিকিৎসা নিয়েছে 5 শতাধিক রোগী। এছাড়াও প্রতিটা ওয়ার্ডেই কিন্তু শীতজনিত যে সমস্ত রোগ তার প্রাদুর্ভাবে অতিরিক্ত চাপ রয়েছে। এতে করে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। বিশেষ করে মেহেরপুরে কিন্তু চিকিৎসকের একটি সংকট রয়েছে, যার ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালের আরবের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই শীতের রোগ থেকে বাঁচতে হলে বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শাম্মী, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীতজনিত রোগের সর্বশেষ পরিস্থিতি। শাম্মী, মেহেরপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অকার্যকর বৈঠকে বসতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরিতে অনুষ্ঠেয় দুই নেতার বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউসের। এমন বার্তার পর মঙ্গলবার সাংবাদিকদের কথা জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধ শুরুর সময় তিনি ক্ষমতায় থাকলে কখনোই এটি হতে দিতেন না। বাইডেন প্রশাসন এই যুদ্ধের জন্য 350 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছেন বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। এদিকে বিবিসি জানায়, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মত পার্থক্যগুলো এ সপ্তাহে সামনে আসায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্প পুতিন বৈঠকের। এর আগে গত 16 অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর আগামী 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার বৈঠকে বসার কথা আভাস দিয়েছিলেন ট্রাম্প। যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী তেল আবিবের কাছে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামাসের সঙ্গে লড়াইয়ে নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, যদি হামাস যুদ্ধবিরতি শর্ত না মেনে চলে তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা গাজায় তার অনুরোধে সেনা পাঠাতে প্রস্তুত। তবে কোন কোন দেশ তাকে প্রস্তাব দিয়েছে তা স্পষ্ট করেননি তিনি। এদিকে ইসরায়েল সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে গাজা যুদ্ধবিরতির। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, শান্তির জন্য হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। অন্যদিকে হামাসের কাছে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল 24 জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে আজকে হাজির করা হয়েছিল, বাকি 10 জন পলাতক আছেন। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। বাণিজ্য বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে বলে ফের ওভাল অফিসে সাংবাদিকদের জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন রাশিয়ার থেকে কম পরিমাণ তেল কিনতে তাকে আশ্বস্ত করেছেন মোদি। মঙ্গলবার হোয়াইট হাউসে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপন করেন ট্রাম্প। এ সময় উৎসবটি উপলক্ষে ভারতীয় জনগণকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পাশাপাশি মোদিকে ভালো বন্ধু আখ্যা দিয়ে বাণিজ্য আঞ্চলিক শান্তিতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প। দাবি করেন তার সঙ্গে বাণিজ্য বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে মোদির। তবে এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি নয়াদিল্লি। এর আগেও মোদির সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলোচনার দাবি করেছিলেন ট্রাম্প, পরে তা অস্বীকার করে মোদি প্রশাসন। গত আগস্টে রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে 50% শুল্ক জারি করে ট্রাম্প প্রশাসন।
এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।